প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো এবং করোনার এই মহামারীতে তোমরা বাসায় বসে নিয়মিত পড়াশোনা করছো। আজকে আমি নবম শ্রেণীর যে বিজ্ঞান বইয়ের চতুর্থ অধ্যায়ের সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার অংশ বিশেষ নিয়ে আলোচনা করব। সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার উপরে আমি এর আগে একটি ক্লাস নিয়েছিলাম এবং সেখানে আমি সালোক সংশ্লেষণের সংজ্ঞা সহ আলোক পর্যায়টি আলোচনা করেছিলাম। তোমরা ইতিমধ্যে জেনেছো যে সালোক সংশ্লেষণ দুটি ধাপে সম্পূর্ণ হয় বা দুটি পর্যায়ে সম্পূর্ণ হয়। একটি পর্যায়ের নাম আলোক পর্যায় আর অপরটির নাম হচ্ছে অন্ধকার পর্যায়। আজকে আমি অন্ধকার পর্যায় নিয়ে আলোচনা করব। আলোচনায় অংশ নিচ্ছি আমি মোহাম্মদ আব্দুল করিম, সিনিয়র শিক্ষক, পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজ, বগুড়া। আশা করি তোমরা মনোযোগ দিয়ে ক্লাসটি শুনবে এবং দেখবে। তো সালোক সংশ্লেষণের এই পর্যায়ের নাম দেওয়া হচ্ছে আলোক নিরপেক্ষ বা অন্ধকার পর্যায়। এই নামের মধ্যেই আমরা বুঝতে পারছি যে এখানে আলোর কোনো প্রয়োজন পড়ে না, আলোর প্রত্যক্ষ কোনো প্রয়োজন পড়ে না। এই জন্য সালোক সংশ্লেষণের এই পর্যায়টার নামই দেওয়া হচ্ছে আলোক নিরপেক্ষ বা অন্ধকার পর্যায়। এখন এই পর্যায়ে মূলত কি ঘটনা ঘটে? এই পর্যায় হলো যে কার্বন ডাই অক্সাইড বিজারণের মাধ্যমে শর্করা উৎপন্ন হয় এই অন্ধকার পর্যায়ে। তো কার্বন ডাই অক্সাইড বিজারিত হয়ে শর্করা উৎপন্ন করা কতগুলি পথ আছে। ইতিমধ্যে বিজ্ঞানীরা তিনটি পথের কথা উল্লেখ করেছে। তোমরা বোর্ডের বাম পাশে দেখতে পাচ্ছ তিনটি পথ হচ্ছে, একটি হচ্ছে ক্যালভিন চক্র বা C3 গতিপথ, দ্বিতীয়টি হ্যাস ও স্ল্যাক চক্র বা C4 গতিপথ এবং 3 নম্বর হচ্ছে ক্রিস্টালিসিয়ান অ্যাসিড বিপাক। এই তিনটি চক্র বা তিনটি গতিপথ বিজ্ঞানীরা ইতিমধ্যে আবিষ্কার করেছেন। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ক্যালভিন চক্র বা C3 গতিপথ। আমি এই গতিপথটা তোমাদের আলোচনা করব এখন। তোমরা দেখতে পাচ্ছ যে আমি এখানে একটা পাতার আকৃতি এঁকেছি বোর্ডে। এখন পাতার দুই পাশে আমি দুটো অংশে ভাগ করেছি, একটা আলোক পর্যায় আর একটা হচ্ছে অন্ধকার পর্যায়। তো সালোক সংশ্লেষণ প্রক্রিয়া যেহেতু গাছের সবুজ অংশ বিশেষ করে পাতায় ঘটে, এই কারণে আমি পাতাতে এই পর্যায়টা বা বিক্রিয়াটা দেখানোর চেষ্টা করেছি। তো আমরা গত ক্লাসে দেখেছিলাম যে সালোক সংশ্লেষণের আলোক পর্যায়ে মূলত দুটি শক্তি উৎপন্ন হয়, একটা হলো NADPH+H আর একটা হলো ATP। এই দুটি শক্তি আলোক পর্যায়ে উৎপন্ন হয়। এই শক্তি দুটি এই অন্ধকার পর্যায়ে কাজে লাগে, অর্থাৎ বিক্রিয়া সংঘটিত করতে এরা সাহায্য করে। তো এখানে কি ঘটনা ঘটে দেখো, আমরা সংক্ষিপ্ত আকারে আলোচনা করব। সেটি হলো যে পাতায় অবস্থিত রাইবোজেস বিসফসফেট নামক একটি উপাদান থাকে। এই উপাদানটি বায়ু থেকে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে। তোমরা দেখতে পাচ্ছ এখানে তীর চিহ্ন দেখানো হয়েছে। বায়ু থেকে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে রাইবোজেস বিসফসফেট অস্থায়ী কিটো অ্যাসিড উৎপন্ন করে। কিটো অ্যাসিড নামক অস্থায়ী একটা অ্যাসিড উৎপন্ন করে। এটি 6 কার্বন বিশিষ্ট। এর অল্পক্ষণ পরই এই কিটো অ্যাসিড পানির সাহায্যে ভেঙে যায়। 3 কার্বন বিশিষ্ট ফসফোগ্লিসারিক অ্যাসিড উৎপন্ন করে। তোমরা একটু আবার দেখো যে পাতায় অবস্থিত রাইবোজেস বিসফসফেট বায়ু থেকে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করার পরই এটা অস্থায়ী কিটো অ্যাসিডে পরিণত হয়। এই অস্থায়ী কিটো অ্যাসিড পানির সাহায্যে ভেঙে 3 কার্বন বিশিষ্ট ফসফোগ্লিসারিক অ্যাসিডে পরিণত হয়। তো এই প্রক্রিয়ার এটি হচ্ছে এই 3 কার্বন বিশিষ্ট ফসফোগ্লিসারিক অ্যাসিড, এটি একটি স্থায়ী পদার্থ এবং এটা 3 কার্বন বিশিষ্ট। তো এই প্রক্রিয়ায় এই কথাটা তোমাদের একটু খেয়াল রাখতে হবে যে সালোক সংশ্লেষণের অন্ধকার পর্যায়ের
এই গতিপথে স্থায়ী পদার্থ হচ্ছে 3 কার্বন বিশিষ্ট ফসফোগ্লিসারিক অ্যাসিড। এই কারণে এই গতিপথকে C3 গতিপথ বলা হয়। অর্থাৎ ক্যালভিন চক্রে যে স্থায়ী পদার্থটি উৎপন্ন হয় সেটি হচ্ছে 3 কার্বন বিশিষ্ট ফসফোগ্লিসারিক অ্যাসিড। এই কারণে এই গতিপথের নাম দেওয়া হয়েছে C3 গতিপথ। এখন এই 3 কার্বন বিশিষ্ট ফসফোগ্লিসারিক অ্যাসিড এটি কি করে, এই যে আলোক পর্যায়ে উৎপন্ন দুটি শক্তি আছে, এই দুটি শক্তি সাহায্যে ভেঙে যায়, বিভিন্ন বিক্রিয়ার মাধ্যমে ভেঙে গিয়ে এটি ধাপে ধাপে দুটি উপাদানে বিশ্লিষ্ট হয় বা দুটি উপাদান তৈরি করে। একটা হচ্ছে 3 কার্বন বিশিষ্ট ফসফোগ্লিসারালডিহাইড, আর একটি হলো ডাইহাইড্রোঅক্সি অ্যাসিটন ফসফেট। তোমরা একটু আবার একবার দেখো যে এই পর্যায়ে স্থায়ী পদার্থ 3 কার্বন বিশিষ্ট ফসফোগ্লিসারিক অ্যাসিড আলোক পর্যায়ে সৃষ্ট NADPH+H এবং ATP এই দুটি শক্তির সাহায্যে বিভিন্ন বিক্রিয়ার মাধ্যমে ভেঙে গিয়ে দুটি জিনিস উৎপন্ন করে। একটা হলো 3 কার্বন বিশিষ্ট ফসফোগ্লিসারালডিহাইড, আর একটি হলো ডাইহাইড্রোঅক্সি অ্যাসিটন ফসফেট। এখন এই দুটি উপাদান বিভিন্ন এনজাইমের মাধ্যমে পর্যায়ক্রমিক বিক্রিয়ার মাধ্যমে ধাপে ধাপে একদিকে শর্করা তৈরি করে এবং অন্যদিকে আবার রাইবোজ বিসফসফেট পুনঃউৎপাদন করে। তাহলে ফলে কি হলো, এই রাইবোজ বিসফসফেট পুনরায় উৎপাদিত হওয়ার ফলে এটি আবার কার্বন ডাই অক্সাইড গ্রহণ করছে, আবার ভেঙে গিয়ে বিভিন্ন বিক্রিয়ার মাধ্যমে আবার শর্করা তৈরি করছে। তাহলে এইভাবে ধারাবাহিকভাবে বিক্রিয়াটি তোমার সংগঠিত হতে থাকে। তবে এই বিক্রিয়াটি আলোর প্রত্যক্ষ প্রয়োজন না হলেও এটা কিন্তু আলোর উপস্থিতিতেও ঘটতে পারে। এখানে ঘটনা হলো যে এখানে ডাইরেক্ট আলোর কোনো প্রয়োজন পড়ে না। তো এই প্রক্রিয়াটি তোমরা আবার একবার দেখতে পারো যে এখানে এই প্রক্রিয়ার মূল কাজ হলো শর্করা তৈরি হওয়া। কিসের মাধ্যমে? কার্বন ডাই অক্সাইড বিজারিত হয়ে শর্করা তৈরি হয় এই অন্ধকার পর্যায়ে। তাহলে এখানে আমরা আরেকবার আলোচনাটা একটু দেখতে পাই যে পাতায় অবস্থিত রাইবোজ বিসফসফেট বায়ু থেকে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে রাইবোজ বিসফসফেট অস্থায়ী কিটো অ্যাসিডে পরিণত হয়। এই কিটো অ্যাসিড পানির সহযোগে ভেঙে গিয়ে 3 কার্বন বিশিষ্ট ফসফোগ্লিসারিক অ্যাসিড তৈরি করে। এটি এই প্রক্রিয়ার বা এই পর্যায়ের একটি স্থায়ী পদার্থ। এই ফসফোগ্লিসারিক অ্যাসিড আলোক পর্যায়ে উৎপন্ন দুটি শক্তির সাহায্যে ভেঙে গিয়ে বিভিন্ন বিক্রিয়ার মাধ্যমে দুটি জিনিস উৎপন্ন করে। একটা হলো 3 কার্বন বিশিষ্ট ফসফোগ্লিসারালডিহাইড, আর একটি হলো ডাইহাইড্রোঅক্সি অ্যাসিটন ফসফেট। এখন এই দুটি উপাদান বিভিন্ন এনজাইমের সাহায্যে ধারাবাহিকভাবে বিক্রিয়া ঘটিয়া একদিকে শর্করা তৈরি করে এবং অপরদিকে রাইবোজ বিসফসফেট পুনঃউৎপাদন করে। এই রাইবোজ বিসফসফেট পুনরায় কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে শর্করা উৎপন্নের ধারা অব্যাহত রাখে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে তোমরা অন্ধকার পর্যায়ে কিভাবে শর্করা উৎপন্ন হয় মোটামুটি ধারণা পেলে। তো এই প্রক্রিয়াটি মূলত আবিষ্কার করেছেন এই পথটি আবিষ্কার করছেন ক্যালভিন, ব্যাসাম ও বেনসন নামক 3 জন বিজ্ঞানী। মূল ভূমিকায় ছিলেন বিজ্ঞানী ক্যালভিন। তার নাম অনুসারেই আসলে এই চক্রটার নাম দেওয়া আছে ক্যালভিন চক্র। আর এখানে ক্যালভিন চক্রে প্রথম স্থায়ী পদার্থ হচ্ছে 3 কার্বন বিশিষ্ট ফসফোগ্লিসারিক অ্যাসিড। এই কারণে একে C3 গতিপথ বলা হচ্ছে। তো বেশিরভাগ সবুজ উদ্ভিদেরাই মূলত এই প্রক্রিয়ায় শর্করা তৈরি করে। এই প্রক্রিয়া আবিষ্কারের জন্য
এই গতিপথ আবিষ্কারের জন্য বিজ্ঞানী ক্যালভিন 1961 সালে নোবেল পুরস্কার লাভ করেন। তো দ্বিতীয় আরেকটি গতিপথ আছে হ্যাস ও স্ল্যাগ চক্র বা ছিপর গতিপথ। এটা বিজ্ঞানীদের নাম অনুসারে এই গতিপথের নামকরণ করা হয়েছে। এখানে পার্থক্য হলো যে এখানে প্রথম স্থায়ী পদার্থ, ক্যালভিন চক্রের প্রথম স্থায়ী পদার্থটা ছিল 3 কার্বন বিশিষ্ট ফসফোগ্লিসারিক অ্যাসিড, আর এখানে হ্যাস ও স্ল্যাগ চক্রে প্রথম স্থায়ী পদার্থটা হবে 4 কার্বন বিশিষ্ট অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। 4 কার্বন বিশিষ্ট অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। এই কারণে এই গতিপথের নাম দেওয়া হচ্ছে C4 গতিপথ। সাধারণত নিম্ন শ্রেণীর কিছু উদ্ভিদ যেমন আখ, ভুট্টা, মুথা ঘাস এই জাতীয় উদ্ভিদে এই চক্র দেখা যায়। আর আরেকটি গতিপথ আছে, সেটি তেমন গুরুত্বপূর্ণ নয়, তোমাদের পাঠ্য বইয়ের বিষয়ে কোনো আলোচনা নাই, সুতরাং এটার কোনো প্রয়োজন আমরা মনে করছি না। তো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো ক্যালভিন চক্র বা C3 গতিপথ। তোমরা এটি ভালো করে পড়বে এবং পরীক্ষায় আসলে লেখার চেষ্টা করবে। এখান থেকে ওই ধরনের প্রশ্নই হতে পারে যে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার আলোক নিরপেক্ষ পর্যায়ে আলোচনা করো, বা অন্ধকার পর্যায়ে আলোচনা করো, বা সালোক সংশ্লেষণের যে পর্যায়ে শর্করা তৈরি হয় সেই পর্যায়টি আলোচনা করো। এরকম বিভিন্ন ভাবে ঘুরে পেঁচিয়ে প্রশ্ন আসতে পারে। তোমরা প্রশ্ন বুঝে উত্তর লিখবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা সালোক সংশ্লেষণের প্রভাবক নিয়ে একটু আলোচনা করব। সালোক সংশ্লেষণ প্রক্রিয়াটি সংগঠিত হওয়ার জন্য কিছু উপাদান প্রয়োজন হয়, যে উপাদানগুলি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সেই উপাদানগুলোকে মূলত আসলে প্রভাবক হিসেবে বলা হচ্ছে। তো এই প্রভাবকগুলো কিছু বাহিরের পরিবেশ থেকে কাজ করে, আর কিছু দেহের অভ্যন্তরে থেকে কাজ করে। এই জন্য সালোক সংশ্লেষণের প্রভাবকগুলোকে দুটি ভাগে ভাগ করা হয়েছে। একটা হলো বাহ্যিক প্রভাবক, আর একটি হলো অভ্যন্তরীণ প্রভাবক। তো বাহ্যিক প্রভাবকগুলো তোমরা দেখতে পাচ্ছ, 1 নম্বরে আলো, 2 নম্বর কার্বন ডাই অক্সাইড, 3 নম্বর তাপমাত্রা, 4 নম্বর পানি, 5 নম্বর অক্সিজেন, 6 নম্বর খনিজ পদার্থ, 7 নম্বর রাসায়নিক পদার্থ। এই উপাদানগুলো মূলত উদ্ভিদের দেহের বাইরে থেকে কাজ করে, বাইরের পরিবেশ থেকে আসে, বা বাইরের পরিবেশ থেকে এসে সালোক সংশ্লেষণ প্রক্রিয়া ঘটানোর জন্য এরা ভূমিকা পালন করে। এই জন্য এদেরকে বাহ্যিক প্রভাবক বলা হচ্ছে। তো 1 নম্বর আলো। তোমরা জানো যে সালোক সংশ্লেষণ প্রক্রিয়া ঘটার জন্য আলো একেবারেই অপরিহার্য। আলোর অনুপস্থিতিতে সালোক সংশ্লেষণ প্রক্রিয়া ঘটা কখনোই সম্ভব নয়। তো এই জন্য আলো এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। 2 নম্বর কার্বন ডাই অক্সাইড। তোমরা জানো যে ইতিমধ্যে জেনেছো যে কার্বন ডাই অক্সাইডের সাহায্যেই মূলত সালোক সংশ্লেষণ প্রক্রিয়া সংগঠিত হয়, এবং এখানে কার্বন ডাই অক্সাইড বিজারিত হয়ে শর্করা জাতীয় খাবার তৈরি হয়। তো সুতরাং কার্বন ডাই অক্সাইড একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পরিবেশে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ কম বেশির উপরেও কিন্তু সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার ঘটার হার নির্ভর করে, কম বাড়া হতে পারে আর কি। এরপরে আছে তাপমাত্রা। তাপমাত্রা তোমরা এখানে দেখতে পাচ্ছ 0 ডিগ্রি থেকে 45 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। একেবারে 0 ডিগ্রির কাছাকাছি যদি তাপমাত্রা হয়, আবার যদি 45 ডিগ্রি উচ্চ তাপমাত্রা 45 ডিগ্রির কাছাকাছি যায়, তাহলে কিন্তু সালোক সংশ্লেষণের হার খুবই কম হবে, একেবারেই কম হবে, একেবারে বন্ধ হয়ে যেতে পারে। সুতরাং এখানে সালোক সংশ্লেষণের জন্য একটি পরিমিত তাপমাত্রা একান্ত প্রয়োজন। তো পরিমিত তাপমাত্রা সাধারণত এখানে আমাদের হচ্ছে সংশ্লেষণের জন্য পরিমিত তাপমাত্রা আমাদের 22 থেকে 35 ডিগ্রি সেলসিয়াস। 22 থেকে 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যদি পরিবেশে থাকে, তাহলে সালোক সংশ্লেষণের হার খুব দ্রুত হয়ে থাকে আর কি। তো এটাই হলো সবচেয়ে স্ট্যান্ডার্ড তাপমাত্রা সালোক সংশ্লেষণ প্রক্রিয়া ঘটার জন্য। সুতরাং তোমরা জানলে যে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার জন্য তাপমাত্রা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এরপরে আছে পানি।
তোমরা জানো যে সালোক সংশ্লেষণ প্রক্রিয়া ঘটার জন্য গাছ মাটি থেকে পানি সংগ্রহ করে, আর এই পানিটাই ভেঙে গিয়ে কিন্তু এখানে প্রোটন তৈরি করে, ইলেকট্রন তৈরি করে, আবার অক্সিজেন তৈরি করে। আবার সালোক সংশ্লেষণের অন্ধকার পর্যায়েও কিটোও অ্যাসিড এই পানির সাহায্যে ভেঙে যেয়ে 3 কার্বন বিশিষ্ট ফসফোগ্লিসারিক অ্যাসিড তৈরি করে। আবার বিভিন্ন বিক্রিয়া ঘটার জন্য পানি অপরিহার্য। আবার পানির পরিমাণ যদি কম হয় তাহলে পাতায় যে ছিদ্র আছে এই ছিদ্রগুলো অনেক সময় বন্ধ হয়ে যেতে পারে, সংকুচিত হয়ে ছিদ্রের মুখ বন্ধ হয়ে যেতে পারে, ফলে বায়ু থেকে কার্বন ডাই অক্সাইড গ্রহণের সময় এগুলো বাধার সৃষ্টি করে। সুতরাং পরিমিত পানি সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এরপরে অক্সিজেন। অক্সিজেন সালোক সংশ্লেষণ প্রক্রিয়া অক্সিজেন উৎপন্ন হয়ে থাকে, কিন্তু পরিবেশে যদি অক্সিজেনের পরিমাণ খুব বেশি থাকে তাহলে কিন্তু সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার হার কম হবে। সুতরাং সালোক সংশ্লেষণ পরিবেশে যদি অক্সিজেনের পরিমাণ কম থাকে তাহলে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার হারটা বেশি হবে। সুতরাং অক্সিজেনের পরিমাণটাও সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এরপরে আরেকটা দেখতে পাচ্ছ তোমরা খনিজ পদার্থ। খনিজ পদার্থ গাছ তার জীবন ধারণের জন্য মাটি থেকে বিভিন্ন প্রকার খনিজ পদার্থ গ্রহণ করে থাকে। এর মধ্যে গুরুত্বপূর্ণ দুই খনিজ পদার্থ হচ্ছে নাইট্রোজেন এবং ম্যাগনেসিয়াম। নাইট্রোজেন এবং ম্যাগনেসিয়াম এই দুটি খনিজ পদার্থ গাছের দেহে ক্লোরোফিল তৈরিতে সাহায্য করে। তো সুতরাং এই দুটি উপাদান যদি কম থাকে তাহলে গাছের দেহে ক্লোরোফিলের পরিমাণ কম হবে, আর ক্লোরোফিলের পরিমাণ কম হওয়া মানে সালোক সংশ্লেষণের হার কম হবে। সুতরাং খনিজ পদার্থগুলি সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার হার নিয়ন্ত্রণ করে থাকে। আরেকটি দেখতে পাচ্ছ রাসায়নিক পদার্থ। বায়ুমণ্ডলে বিভিন্ন ধরনের বিষাক্ত গ্যাস এখন দিন দিন বেড়ে যাচ্ছে, যেমন সালফার ডাই অক্সাইড, তারপরে ক্লোরোফর্ম, হাইড্রোজেন সালফাইড, এগুলো বিষাক্ত গ্যাস যেগুলো রয়েছে, এই বিষাক্ত গ্যাসের পরিমাণ যদি বায়ুমণ্ডলে বেড়ে যায় তাহলে সালোক সংশ্লেষণের হার কিন্তু কম হতে থাকবে। সুতরাং আমাদের যে কোনো ভাবে বায়ুমণ্ডলে বিষাক্ত পদার্থের পরিমাণ যাতে না হয় সেই দিকে আমাদের সচেষ্ট থাকতে হবে। এই হলো তোমরা দেখলা সালোক সংশ্লেষণের বাহ্যিক প্রভাব। এখন আমরা অভ্যন্তরীণ প্রভাবগুলো দেখব, যে যে প্রভাবগুলো আসলে উদ্ভিদের দেহের ভিতরে থেকে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার হারকে নিয়ন্ত্রিত করে বা ত্বরান্বিত করে। 1 নম্বর ক্লোরোফিল। তোমরা জানো যে একমাত্র সবুজ উদ্ভিদই সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় খাবার তৈরি করতে পারে। তার কারণ হলো যে সবুজ উদ্ভিদের পাতায় ক্লোরোফিল থাকে, এই ক্লোরোফিলের কারণে গাছ খাবার তৈরি করতে পারে বা সালোক সংশ্লেষণ প্রক্রিয়া ঘটাতে পারে। সুতরাং ক্লোরোফিল পরিমাণ যদি পাতায় বেশি থাকে তাহলে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার হারও বেশি হবে। আর তোমরা জানো যে অনেক অসবুজ উদ্ভিদ আছে ছত্রাক জাতীয়, যেগুলোতে ক্লোরোফিল না থাকার কারণে সে সব উদ্ভিদের সালোক সংশ্লেষণ প্রক্রিয়া ঘটে না বা তারা খাবার তৈরি করতে পারে না। সুতরাং ক্লোরোফিল একটি সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার জন্য একটি গুরুত্বপূর্ণ প্রভাবক বা উপাদান হিসেবে কাজ করে। হ্যাঁ প্রিয় শিক্ষার্থীবৃন্দু, অভ্যন্তরীণ প্রভাবকের মধ্যে আরেকটি প্রভাবক হচ্ছে পাতার বয়স ও সংখ্যা। পাতার বয়স ও সংখ্যা। পাতার বয়স কেন বলা হচ্ছে, তোমরা দেখবা যে গাছের যখন কচি পাতা ধরে, বিশেষ করে আম গাছ, লিচু গাছে যখন কচি পাতা ধরে দেখবা সেই পাতাগুলো কিন্তু কড়া সবুজ বা গাঢ় সবুজ রঙের হয় না, তার অনেকটা খয়েরি রঙের দেখা যায়। সুতরাং ওই পাতায় তখন ক্লোরোফিলের পরিমাণ কম থাকে। পাতার বয়স যত আস্তে আস্তে বাড়তে থাকে তখন ক্লোরোফিলের পরিমাণও বাড়তে থাকে এবং পাতা গাঢ় সবুজ রং ধারণ করে। সুতরাং আবার পাতা যখন বৃদ্ধ হয়ে যায় তখনও দেখবা সে পাতা সবুজ থাকে না, অনেক সময় লাল হলুদ বর্ণ ধারণ করে। তোমরা দেখছো কাঁঠাল পাতা, জলপাই পাতা, এগুলো তোমরা দেখে থাকবে যে বয়স্ক পাতাগুলো হলুদ বা লাল বর্ণ ধারণ করে, অর্থাৎ তখনও ক্লোরোফিলের পরিমাণ কমে যায়। তাহলে বোঝা গেল যে একেবারে মধ্যবয়সী পাতায় ক্লোরোফিলের পরিমাণ বেশি থাকার কারণে সালোক সংশ্লেষণের হার তখন বেশি হয়। আর পাতার সংখ্যা, যেহেতু পাতায় গাছের খাদ্য তৈরির বা সালোক সংশ্লেষণ ঘটানোর প্রধান মাধ্যম, সুতরাং গাছে যত পাতা থাকবে পাতার সংখ্যা যত বেশি হবে সালোক সংশ্লেষণের হার তত বেশি হবে। এরপরে দেখছো শর্করার পরিমাণ। তো সালোক সংশ্লেষণ প্রক্রিয়া মূলত শর্করা জাতীয় খাবার তৈরি হয়। তো গাছের পাতায় যদি শর্করার পরিমাণ বেশি থাকে, শর্করা তৈরির পরিমাণ যদি বেশি হয়ে যায় তখন কিন্তু সালোক সংশ্লেষণ প্রক্রিয়া হার অটোমেটিক
কম হবে। বিশেষ করে বিকেলবেলা যখন সারাদিন সূর্যের আলো পেলো, গাছ সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় শর্করা জাতীয় খাবার তৈরি করলো, বিকেলের দিকে গাছের পাতায় শর্করা জাতীয় খাবার তৈরির পরিমাণ বেশি থাকে, রিজার্ভ থাকে, তখন কিন্তু সালোক সংশ্লেষণের হার মূলত ধীরে ধীরে কমে যায়। আবার সারা রাতে যখন সূর্যের আলো থাকে না, সালোক সংশ্লেষণ প্রক্রিয়া ঘটে না, শর্করাটা গাছের দেহে ব্যবহৃত হয়ে যায়, শর্করার পরিমাণ কমে যায়, পরের দিনে আবার সকালে সূর্যের আলোর সঙ্গে সঙ্গে শর্করা তৈরির পরিমাণ অর্থাৎ সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার হারটা বৃদ্ধি হতে থাকে। সুতরাং শর্করা পরিমাণের উপরও সালোক সংশ্লেষণের হার নির্ভর করে। এরপরে রয়েছে পটাশিয়াম। পটাশিয়াম একটি উপাদান যেগুলো গাছ মাটি থেকে গ্রহণ করে থাকে। তো এই পটাশিয়ামের উপাদান যদি গাছের দেহে কম থাকে তাহলে দেখা যায় সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার হারটা কমে যায়। অর্থাৎ এ থেকে বোঝা যায় যে পটাশিয়াম মূলত সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় একটি প্রভাবক হিসেবে কাজ করে। এছাড়াও এই সালোক সংশ্লেষণ প্রক্রিয়া সংগঠিত হওয়ার জন্য, বিশেষ করে অন্ধকার পর্যায়ে সংগঠিত হওয়ার জন্য বিভিন্ন এনজাইম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এই এনজাইমগুলোর সাহায্যে নানা বিক্রিয়া সংগঠিত হয় এবং ধারাবাহিকভাবে কার্বন ডাই অক্সাইড বিজারিত হয়ে শর্করা উৎপন্ন হয়। সুতরাং এনজাইমও একটি গুরুত্বপূর্ণ প্রভাবক হিসেবে কাজ করে থাকে। এই হলো আমাদের সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার মোটামুটি প্রভাবকগুলো, যেগুলো তোমরা মোটামুটি একটু ধারণা পেলে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা দেখব জীবজগতের সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার গুরুত্ব কি। তোমরা এতক্ষণ সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় শর্করা তৈরির প্রক্রিয়া দেখলে, প্রভাবক সম্পর্কে জানলে। এখন এই প্রক্রিয়াটা আসলে আমাদের দৈনন্দিন জীবনে বা আমাদের বেঁচে থাকার জন্য কি ধরনের গুরুত্ব পালন করতেছে সালোক সংশ্লেষণ প্রক্রিয়া। তো এখানে আমি পয়েন্ট আকারে কয়েকটা পয়েন্ট উল্লেখ করছি, এর উপরে আমি সংক্ষিপ্ত আলোচনা করব। সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার গুরুত্ব দেখো, 1 নম্বরে আছে উদ্ভিদের খাদ্য প্রস্তুত ও দৈহিক বৃদ্ধি। তো তোমরা জানো যে সবুজ উদ্ভিদ সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় খাবার তৈরি করে এবং নিজের দেহে নিজে খাবার তৈরি করে। উদ্ভিদ কঠিন খাবার গ্রহণ করতে পারে না, সে তার নিজের দেহে সূর্যের আলোর সাহায্যে খাবার প্রস্তুত করে এবং সেই খাবারের সাহায্যে সে দেহের বৃদ্ধি বিকাশ ঘটায় এবং ফুল ফল ধারণ করে থাকে। সুতরাং উদ্ভিদের খাদ্য তৈরির জন্য এবং তার নিজের বৃদ্ধির জন্য, তার দেহের বৃদ্ধি বিকাশের জন্য, ফলমূল ধারণ করার জন্য সালোক সংশ্লেষণ প্রক্রিয়া একান্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এরপরে আছে প্রাণীগুলির খাদ্য। তোমরা একটু খেয়াল করলে দেখতে পাবা যে আমরা যারা প্রাণীরা আছি, শুধু মানুষ নয়, সকল ধরনের প্রাণীরা খাদ্যের জন্য প্রত্যক্ষ ও পরোক্ষভাবে উদ্ভিদের উপর নির্ভরশীল। তো সালোক সংশ্লেষণ প্রক্রিয়া না ঘটলে উদ্ভিদ বাঁচবে না, আর উদ্ভিদ না বাঁচলে প্রাণীরা বাঁচবে না। সুতরাং প্রাণীগুলির বেঁচে থাকার জন্য সালোক সংশ্লেষণ প্রক্রিয়াটি অপরিহার্য। এরপরে আছে, তোমরা দেখতে পাচ্ছ, পরিবেশে অক্সিজেন ও কার্বন ডাই অক্সাইডের ভারসাম্য রক্ষা। তো সকল জীবেরা কি করে, শ্বসন প্রক্রিয়া আছে, সেই শ্বসন প্রক্রিয়ায় তারা কি করে, অক্সিজেন গ্রহণ করে এবং কার্বন ডাই অক্সাইড ত্যাগ করে। তো এই কার্বন ডাই অক্সাইড একটি বিষাক্ত গ্যাস, এটা পরিবেশে বেড়ে গেলে জীবের জীবন ধারণ করা কঠিন হয়ে পড়বে। তো এখানে গাছেরা কি করতেছে, সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় আমাদের বন্ধু স্বরূপ তারা কার্বন ডাই অক্সাইড গ্রহণ করতেছে এবং অক্সিজেন বায়ুমণ্ডলে ছেড়ে দিচ্ছে, পরিবেশে ছেড়ে দিচ্ছে। ফলে এই গাছেরা সালোক সংশ্লেষণ প্রক্রিয়া ঘটার কারণে তারা কি করতেছে, বায়ুমণ্ডলে অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইডের ভারসাম্য রক্ষা করছে। ফলে আমরা জীবেরা সুষ্ঠু সুন্দরভাবে পৃথিবীতে বেঁচে থাকতে পারছি। সুতরাং অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইডের পরিমাণ সাম্য রাখার জন্য বা সমতা রাখার জন্য, অনুপাত ঠিক রাখার জন্য সালোক সংশ্লেষণ প্রক্রিয়া একান্ত গুরুত্বপূর্ণ। এরপর একটা পয়েন্ট আছে, দেখো, জ্বালানি। জ্বালানি হিসেবে আমরা কি ব্যবহার করি, বিভিন্ন কাঠ, বাঁশ, কয়লা, তেল, এগুলো আমরা জ্বালানি হিসেবে ব্যবহার করে থাকি। তো এখানে সালোক সংশ্লেষণ প্রক্রিয়া ঘটে বলেই তো উদ্ভিদেরা বেঁচে আছে বা উদ্ভিদের দেহের বৃদ্ধি বিকাশ ঘটে। সেই উদ্ভিদ থেকে আমরা জ্বালানি পেয়ে থাকি, কাঠ পেয়ে থাকি, তারপরে বাঁশ পেয়ে থাকি। এরপরে যে কয়লা আছে, তারপরে আরো যে জ্বালানিগুলো আছে, তোমরা জানো, কেরোসিন, ডিজেল, পেট্রোল, এগুলো যে আছে, যেগুলো যানবাহনে জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়, এগুলোও কিন্তু কোনো না কোনোভাবে
উদ্ভিদ এবং প্রাণীর দেহ থেকে তৈরি হয়েছে। এবং যেহেতু উদ্ভিদের দেহ থেকে এই জ্বালানিগুলি তৈরি হয়েছে, তো সেই উদ্ভিদ মূলত এই জ্বালানির মধ্যে যে শক্তি আছে সেই শক্তিগুলো আমরা কোত্থেকে পেলাম? ওই আবার ওই পূর্বের দিকে আমরা ফিরে গেলে আমরা বুঝতে পারবো যে ওই গাছগুলোই যখন সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় খাবার তৈরি করেছিল, তাদের দেহের যে সূর্যের শক্তি ছিল সেই শক্তি মূলত জ্বালানি শক্তির মধ্যে স্থিতি অবস্থায় থাকে এবং সেই শক্তি দিয়েই আমরা জ্বালানি হিসেবে ব্যবহার করি এবং যানবাহন চলাচল করতে পারে। সুতরাং জ্বালানি হিসেবে যে উপাদানগুলি ব্যবহার করা হয় সেগুলো পরোক্ষভাবে বা প্রত্যক্ষভাবে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ারই ফল। এরপরে চিকিৎসা বিজ্ঞানের দিকে যদি আমরা তাকাই, তাহলে তোমরা জানো যে চিকিৎসা বিজ্ঞানে যে উন্নতির জন্য যে নতুন নতুন ঔষধ আবিষ্কৃত হচ্ছে বা যে সমস্ত ঔষধ আমরা ব্যবহার করে থাকি বিভিন্ন রোগ সারানোর জন্য, সেই ঔষধগুলোর অধিকাংশ কিন্তু গাছপালা থেকে তৈরি হয়ে থাকে। বিশেষ করে এখন যে আরো চিকিৎসার শাখা বের হচ্ছে, আয়ুর্বেদিক, হামদার্দ, এই চিকিৎসার যে ঔষধগুলো তৈরি হয় এই ঔষধ কিন্তু মূলত উদ্ভিদের অংশ বিশেষ থেকেই তৈরি। তো সুতরাং চিকিৎসা বিজ্ঞানেও এই সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার ভূমিকা রয়েছে। এবং এছাড়া হোমিওপ্যাথি নামে যে চিকিৎসা বিদ্যা রয়েছে সেখানেও অনেক ঔষধি উদ্ভিদ থেকে তৈরি হয়ে থাকে এবং এই ঔষধগুলোর মধ্যে যে শক্তি থাকে সে শক্তিও কিন্তু মূলত সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় সূর্য থেকে পাওয়া শক্তি, যেগুলো আমাদের রোগ মুক্ত রাখতে সাহায্য করে। এরপরে দেখো জৈব রাসায়নিক প্রক্রিয়া। প্রত্যেকটি জীবের দেহে, উদ্ভিদ বলো আর প্রাণী বলো, প্রত্যেকটি জীবের দেহে বিভিন্ন বিপাক ক্রিয়া, বিভিন্ন জৈব রাসায়নিক প্রক্রিয়া প্রতিনিয়ত সংঘটিত হয়। তো এই জৈব রাসায়নিক প্রক্রিয়া সংঘটিত হওয়ার জন্য যে শক্তি প্রয়োজন সেই শক্তিও কিন্তু মূলত ওই সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় সূর্য থেকে আসা শক্তি। সুতরাং এই প্রক্রিয়াগুলি জৈব রাসায়নিক প্রক্রিয়া ঘটার জন্য সালোক সংশ্লেষণ প্রক্রিয়া একান্ত প্রয়োজন। সর্বশেষে যদি বলি মানব সভ্যতায় অবদান, তাহলে মানব সভ্যতা টিকে থাকার জন্য মানুষের বাসস্থান নির্মাণের জন্য যে কাঠ বাঁশ দরকার, মানুষের বস্ত্র তৈরির জন্য যে সুতো দরকার, তারপরে শিক্ষার জন্য যে কাগজ উপাদান দরকার, পেন্সিল দরকার, এগুলো উপাদান যেগুলো দরকার সেগুলো প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কোনো না কোনোভাবে গাছ থেকে আমরা পেয়ে থাকি। আর গাছ থেকে পাওয়া মানে সেগুলো সালোক সংশ্লেষণ প্রক্রিয়ারই অবদান। সুতরাং আমরা পরিশেষে বলতে পারি যে জীবের বেঁচে থাকা এবং জীবের জীবনী শক্তির জন্য পরিবেশে টিকে থাকার জন্য বা পরিবেশ সুষ্ঠু সুন্দর পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার গুরুত্ব অপরিসীম। সালোক সংশ্লেষণ প্রক্রিয়া পৃথিবীতে না ঘটলে পৃথিবীর জীবকুল ধ্বংস হয়ে যাবে। সুতরাং তোমরা জানতে পারলে যে আমাদের বেঁচে থাকার জন্য বা জীবের টিকে থাকার জন্য সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার গুরুত্ব অপরিসীম। তো এই হলো আজকের মোটামুটি আলোচনা। আমরা সালোক সংশ্লেষণ অধ্যায়ের আলোচনা মোটামুটি শেষ করলাম। তোমরা আশা করি ক্লাসটি বারবার দেখবে, বোঝার চেষ্টা করবে এবং পাঠ্য বইয়ের সাহায্য নেবে। আশা করি এই অধ্যায়ে তোমাদের আর কোনো সমস্যা হবে না। তো আজকের মতো ক্লাস এই পর্যন্তই শেষ। সবাই ভালো থেকো, সুস্থ সুন্দর থেকো। আল্লাহ হাফেজ।